চুক্তি রিভিউর ব্যাপারটা তো আমরা ডক্টর ইউনূস সরকার ছিলেন, তিনি কোনো দলে ছিলেন না, তিনিও তো এই বিষয়টা উঠাতে পারতেন, কিন্তু আমরা মানে ডক্টর ইউনূস সরকারকেও দেখিনি। তারপরে এখানে বলা হচ্ছে যে আহ, দীনেশ দীনেশ ত্রিবেদী তিনি বলছেন যে এমন একটা অভ্যর্থনা দিবেন যেটা আগে কখনো মানে স্মরণীয় হয়ে থাকবে। এত কেন উতলা হয়েছে ভারত, মানে সেটা নিয়েই সবার প্রশ্ন যে আসলে কি চাচ্ছে, কেন ওনাকে এত চাপ সৃষ্টি করছে। আবার ভারতে যাবে না বলে এমনও বলছে না যে যাবে না, মানে সেখানে এখনো অপশন রয়ে গেছে তারেক রহমানের যাওয়ার, কিন্তু তারেক রহমানের যাওয়া নিয়ে আসলে বাংলাদেশের ভিতরে কোনো রাজনীতি হচ্ছে কিনা। না, তা তো হচ্ছে নিঃসন্দেহে। এইখানে এই ভিজিটটা এই অবস্থায় ক্যান্সেলও হয় নাই, পোস্টপন্ডও হয় না, এটাকে পেন্ডিং আছে, এটা পেন্ডিং আছে। এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আসলে রাষ্ট্রের সাথে রাষ্ট্রের একটা সম্পর্ক, এখানে একজন ব্যক্তিকে কেন্দ্র করে শেখ হাসিনা সে যে স্পেন্ড ফোর্স, তার তেমন কোনো বিরাট কোনো ভূমিকা এখন আর নাই, আদার দেন মানে একটা কি বলবো সিম্বলিক একটা বিষয়। কিন্তু তার যে অ্যাকচুয়ালি বাংলাদেশের রাজনীতিতে বড় ধরনের ভূমিকা রাখার সুযোগ আর শেখ হাসিনার নাই। সুতরাং তাকে কেন্দ্র করে আমি মনে করি না যে এই সফরটাকে বাতিল করাটা সঠিক হবে। এই যে সরল সাহেব যে ইস্যুগুলি তুললেন, প্রত্যেকটা ভ্যালিড ইস্যু, এবং এই প্রত্যেকটা ইস্যু কিন্তু আপনার এই প্রতিবেশী রাষ্ট্র ভারতের সাথে, ভারতের প্রধানমন্ত্রী, ভারতের পররাষ্ট্রমন্ত্রী, তাদের সাথে আলোচনা করা দরকার। এই যে এরা বলে না চোখে চোখ রেখে আমরা আলোচনা করতে চাই, ভালো কথা, তা আপনি যদি না যান আপনি চোখে চোখ রাখবেন কেমনে? আপনি অ্যাভয়েড করতে পারেন না, তো আপনি যেতে হবে। আপনাকে যখন ইনভাইট করছে আপনার বিমস্টেকের প্রধান হিসেবে, আবার ওই ব্রিক্স এর এসে আউটরিচ প্রোগ্রামে এবং বাইলেটারাল, তাদের ইনভিটেশনের মধ্যে আমি কোনো ঘাটতি দেখি না। এইখানে না যাওয়াটা আমাদের জন্য সঠিক হবে না। এই কারণে সঠিক হবে না যে বাংলাদেশ এবং ভারতের মধ্যে যে সম্পর্কটা এটা বহুমাত্রিক, এবং বাংলাদেশের যেমন ভারতের দরকার আছে, ভারতেরও বাংলাদেশের দরকার আছে। এটা পারস্পরিক একটা বিষয়। বিশেষ করে ধরেন এই যে আপনার এই যে শেখ হাসিনার আমলের কথাই বলেন, শেখ হাসিনার আমলে তো আপনার বিদ্যুৎ, জ্বালানি এগুলিকে বিদেশ নির্ভর করে ফেলছে। আপনি দেখেন আমাদের এখন লোডশেডিং চলতেছে, প্রায় 3000 মেগাওয়াট লোডশেডিং চলতেছে, কারণ আপনার যে এলএনজি আমদানিটা অনেকটা বিঘ্নিত হয়েছে। আপনার 2টা ইউনিটই চালু আছে, কিন্তু সম্পূর্ণভাবে একটা ইউনিট করতে পারতেছে না, এই জ্বালানি এলএনজি রিসিভ করতে পারতেছে না, ট্রান্সফার করতে পারতেছে না। আর ভারতে থেকে আমরা মোট 3000 মেগাওয়াট বিদ্যুৎ আনি, আদানি, তারপরে আপনার ভেড়ামারা, তারপরে ত্রিপুরা, তারপরে নেপাল থেকেও 40 মেগাওয়াট বিদ্যুৎ আনি ভারতীয় ট্রান্সমিশন লাইন ব্যবহার করে। ভারত যদি এগুলির উপরে চাপ সৃষ্টি করে, এগুলিকে রিডিউস করে দেয় বা নানা ওসিলায় বন্ধ করে দেয়, এবং আপনি দেখেন যে জ্বালানি তেল যে নমুলগড় থেকে জলপাইগুড়ির ওইখান থেকে 131 কিলোমিটার একটা ছায়াপুর পর্যন্ত জ্বালানি তেলের, বিশেষ করে ডিজেলের, হাই স্পিড ডিজেল, এইসব ফার্নেস অয়েলের যে পাইপলাইন আছে, সেই পাইপলাইন দিয়ে কিন্তু আমরা ডিজেল পেতে পারি। এখন তো তারা দিবে কিনা, তারা তো কমাই দিচ্ছে, তাদের ডিজেলের আছে, কিন্তু তারা তো এটাকে কমাই দিচ্ছে। এই সবকিছু যদি আপনি মিলান, তাহলে ভারত ইচ্ছা করলে, ভারতের সাথে যদি এই সম্পর্কটা আমরা নর্মালাইজ না করি, তাহলে বাংলাদেশের অর্থনীতির উপর একটা চাপ সৃষ্টি করতে পারে। এখন আমাদের অবস্থা কিন্তু অনেকটা নাজুক হয়ে গেছে। আইএমএফ এর টাকা আসতেছে না, চাইনিজ কোনো ইনভেস্টমেন্ট হচ্ছে না, সবকিছু করে এটা তো আমাদের জন্য একটা ক্ষতিকর দিকে, আমরা আমাদের জন্য একটা ক্ষতিকর অবস্থায় চলে যাচ্ছে। আর একটা বিষয় যে নীতিগত বিষয়, যে ডিপ্লোমেসিতে এমন কোনো ইস্যু নাই যে আপনি আলোচনা করতে না পারেন, এটা ওপেনলি বলার দরকার নাই। আপনার যে এই যে আপনার গঙ্গা চুক্তি আর কত মাস আছে? 4-5 মাস আছে, এটা এক্সপায়ার করে যাবে। এটা আপনার ডিসেম্বরের 11 তারিখে এটা এক্সপায়ার করে যাবে। আপনার 30টা পানি আমাদের দরকার, এগুলি সরাসরি কথা বলতে হবে, সরাসরি হেড অফ দি গভর্নমেন্ট টু হেড অফ দি গভর্নমেন্টের এই কথাবার্তা হলে ভারতের সাথে আমরা
বার্গেন করতে পারবো, আপনার স্ট্রেংথ থেকে। কিন্তু আমরা যদি অ্যাভয়েড করে যাই, আমরা যেটা করতেছি অ্যাভয়েড করে যাই, এই ইস্যুগুলোতে হ্যাঙ্গিং থাকবে। এই ইস্যুগুলোতে আপনি সলভ করতে হবে। এই ইস্যু সলভ করার জন্য হাতে পায়ে ধরা দরকার নেই, ডাইরেক্টলি বলা দরকার আছে, এবং কঠিন ডিপ্লোমেসি করতে হবে, কঠিন ভাবে তাদেরকে বোঝাতে হবে, এবং আমাদেরও বুঝতে হবে, এবং একটা বিষয় আসতে হবে। যেমন এই যে চুক্তিগুলি আছে, চুক্তিগুলি যদি বলা হয় যে আমরা চুক্তিগুলিকে রিভিউ করব, ইন্ডিয়াকে নিয়ে আমরা রিভিউ করব, কোনগুলি ইন্টারন্যাশনাল নর্মের বাইরে চলে গেছে, কোনগুলি আপনার আমাদের জন্য ক্ষতিকর, রিনেগোশিয়েট করা যায়। যেহেতু একটা চুক্তিও তো সংসদে হয় নাই, উঠানো হয় নাই, যেহেতু সংসদে উঠানো হয় নাই বা সংসদ পাশ করে নাই, সুতরাং আমার কাছে মনে হয় যে লয়ার যারা আইন, ইন্টারন্যাশনাল আইন বিশেষজ্ঞ, তারা হয়তো বলতে পারবেন যে এটা কি সবরেন চুক্তি হয়েছে, সরাসরি বলতে পারবেন। তো সবরেন চুক্তি হবে তখনই যখন এইটা সংসদে বা ভারতের লোকসভা কিংবা বাংলাদেশের সংসদ, দুই জায়গায় যখন এটা র্যাটিফাইড হবে। এই চুক্তিগুলি কি র্যাটিফাইড হয়েছে? হয় নাই, আমরা এগুলো রিভিউ করতে পারি। অ্যাট দ্য সেম টাইম আমাদের শুধু এই চুক্তি না, তো আমাদের যে চুক্তিটা ইউনুস করে গেছে, ওই চুক্তিটাও তো আপনার সংসদে উঠানো দরকার, রিভিউ করা দরকার। কারণ আমরা শুধু ভারতের সাথে আমরা চোখে চোখ রেখে কথা বলবো আর আমেরিকার সাথে মাথা নিচু করে কথা বলবো, সেটাও তো না। ওই চুক্তিও তো ডেঞ্জারাস চুক্তি হয়েছে। সুতরাং এই সরকারকে শক্ত হতে হবে, জাতীয় স্বার্থে কাউকেই ছাড় দেওয়া যাবে না, এবং সেই কথাগুলি এই আড়ালে আপনারা বললে চলবে না। সেখানে যাবে বাংলাদেশের প্রধানমন্ত্রী, বাংলাদেশের যেসব বিষয়গুলি আছে সে বিষয় তুলে ধরবে এবং দাবি করবে যে আপনারা এগুলি করেন। যদি আপনি না করেন, তখন আমরা বলতে পারবো যে আমরা তো চাইছি, তুমি তো যাও নাই, আমরা সেখানে কাউন্টার যেসব মেজার্স আছে, আমরা সেসব কাউন্টার মেজার্স আমরা নিতে পারি। আমরা যেমন আপনার এদের যে এখন কিছুটা বন্ধ আছে, এতে যে ট্রানজিট ফ্যাসিলিটিস, ট্রানজিট আমরা বন্ধ করে দিতে পারি, আমরা ট্রানজিট বন্ধ করতে পারি। আমরা তাদের যে এই যে নৌ প্রোটোকল আছে 10টা নৌ প্রোটোকল বন্ধ করতে পারি। অনেক কিছু করণীয় আছে, একেবারে যে কিছুই করণীয় নাই, আমরা হাঁটু গেড়ে বসে আছি তা তো না। সেই জন্য আমি মনে করি যে বাংলাদেশের প্রধানমন্ত্রীর উচিত হবে, যেহেতু ভারত ইনভাইট করছে, ইনভিটেশনের মধ্যে, আমি তো ডিপ্লোম্যাট না, অত কিছু বুঝবো না প্রোটোকলের, কিন্তু আমার কাছে মনে হয় নাই এই ইনভিটেশনটার মধ্যে কোন রকমের অবহেলা আছে। তারা ভালোভাবে ইনভাইট করছে, সেই ইনভিটেশন নিয়ে যে এই কথাগুলি বললে পরে এটা দ্যাট উইল বি দ্য বিগিনিং অফ দি রিয়েল ডিপ্লোমেসি। এবং যে ইস্যুগুলি বলতেছেন, এই ইস্যুর বাইরেও তো আরো অনেক ইস্যু আছে, যেমন বর্ডার ইস্যু আছে, আমাদের বর্ডারে তারা লোক মেরে ফেলে, আমাদের পানির ইস্যু আছে, আমাদের এই যে চারিদিকে তারা যে আর্টিফিশিয়াল করে আপনার ফ্লাডিং করে দেয়, সেই সব ইস্যু আছে, বহুত ইস্যু আছে যেগুলিকে হয়তো প্রায়োরিটিতে এক মিটিংয়ে তো সব ইস্যু হবে না, আপনার ধাপে ধাপে যাইতে হবে। কিন্তু প্রথমত হচ্ছে যে আপনার যে বিদ্যুতের বিষয়ে ভারত থেকে ইনশিওর করতে হবে যে তুমি যে 3000 মেগাওয়াট বিদ্যুৎ দিতে চাইছো, এটাকে তুমি ইন্টারাপ্ট করতে পারো না। তোমার সাথে চুক্তি হয়েছে, আমি তো টাকা দিচ্ছি, আমার টাকা উপর ভিত্তি করে ঝাড়খণ্ডে যে বিদ্যুৎ কেন্দ্র করছে আদানি, এবং বেশি টাকা নাও। সুতরাং ইন্টারন্যাশনাল ল তো আছে। এট দ্য সেম টাইম যে জ্বালানি ক্ষেত্রে আমাদের সর্বনাশ করে দিয়ে গেছে শেখ হাসিনা। জ্বালানি ক্ষেত্রে প্ল্যান ছিল 14,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হবে আপনার কয়লা থেকে, দেশীয় কয়লা থেকে। কিছু এনভায়রনমেন্টালিস্ট আছে, সোকল এনভায়রনমেন্টালিস্ট, তারা কখনোই কোনো ইকোলজি বইও পড়ে নাই, এনভায়রনমেন্টও পড়ে নাই, ওই আবেগে বশবর্তী হয়ে বলে যে কয়লা ভিত্তিক করা যাবে না। কেন? কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র আছে না, সারা পৃথিবীতে আছে। আমরা কোনো অসুবিধাটা কি? আমাদের তো আপনার যে এই যে গ্রিন হাউস গ্যাস এমিশনের আমরা কি লিমিট পার হয়ে গেছি? আমরা তো যাইনি। কিন্তু তারা ওই গ্রিন হাউস গ্যাস ট্যাস কি শিখছে, ইন্টারনেট ঘাইটা ওইটা করে একেবারে সর্বনাশ করে দিচ্ছে। আজকে যদি 14,000 মেগাওয়াট বিদ্যুৎ বাংলাদেশের নিজস্ব কয়লা খনির থেকে উৎপাদিত হইতো, তাহলে কি আপনার এই যে আজকে শিল্প কারখানাগুলি বসে যাচ্ছে, আপনার গার্মেন্টসে আমরা 3rd পজিশনে চলে আসতেছি। আপনার এই বিদ্যুতের ঘাটতির জন্য, গ্যাসের ঘাটতির জন্য আজকে আপনি দেখবেন যে
আমাদের যে এক্সপোর্টটা আরো বেশি ব্যাহত হবে। সেই জন্য আমি মনে করি আমাদের এই জ্বালানি ক্ষেত্রে স্বয়ংসম্পূর্ণ হওয়ার জন্য, বিদ্যুতে স্বয়ংসম্পূর্ণ হওয়ার জন্য আবার নতুন করে চিন্তা ভাবনা করতে হবে। অ্যাট দ্য সেম টাইম এই বর্তমান সমস্যাটা সমাধানের জন্য আমরা যেখান থেকে বিদ্যুৎ কিনি, ভারত থেকেই আমরা বিদ্যুৎ কিনি, নেপাল থেকে কিনি, তাদেরকে তাদের সাথে নেগোশিয়েট করতে হবে, এগুলি যেন ইন্টারাপ্ট তারা না করে, কোনোভাবেই যেন না করে।